দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। জ্বালানি তেলের দর বৃদ্ধিতে বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ বাড়ছে, দাম সমন্বয়ের চিন্তা আগামী মার্চের পর। জ্বালানি তেলের দর বৃদ্ধিতে সবজির ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৩ থেকে ৫,০০০ টাকা। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে উত্তাপ কম। মধ্যম আয়ের দেশে উত্তরণে ব্যাপক নীতি সংস্কার প্রয়োজন, সরকারকে উদ্যোগী হবার আহ্বান। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। জ্বালানি তেলের দর বৃদ্ধিতে চাপে পড়েছে বিদ্যুতের উৎপাদন ব্যয়, বাড়ছে এ খাতে সরকারের ভর্তুকির পরিমাণও। তবে আগামী মার্চের আগে বিদ্যুতের দাম সমন্বয়ের কোনো প্রয়োজন নেই বলে মনে করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আর বিশ্লেষকরা বলছেন, তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রেখে লোকসান কমানো সম্ভব। সৌরভ রহমানের রিপোর্টে বিস্তারিত। প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে গড়ে এখন খরচ হয় ৬ টাকা ৬১ পয়সা। যদিও গ্রাহক পর্যায়ে তা গড়ে ৫ টাকা ১২ পয়সায় বিক্রি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। অর্থাৎ প্রতি ইউনিটে সংস্থাটি লোকসান দেয় ১ টাকা ৪৯ পয়সা, যা পুষিয়ে নিতে গেল বছরও সরকারকে ১১,৭০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। তবে এবার এলএনজি, ডিজেল আর ফার্নেস তেলের দর বৃদ্ধি এই ভর্তুকির পরিমাণকে ২০,০০০ কোটি টাকায় নিয়ে যাবে বলে আশঙ্কা পিডিবির। যে জ্বালানিটা এখন আমদানি করব আমরা, সেটা মূলত ব্যবহার হবে আগামী মার্চ থেকে, আগামী সামারে। এবং তখন কিন্তু অবশ্যই আমার কাছে মনে হয় যে সরকারের ভর্তুকি অনেকাংশে বেড়ে যাবে। অবশ্যই এর একটা ইম্প্যাক্ট বিদ্যুতের দামের উপরে আসবে, এবং সেক্ষেত্রে যদি বিদ্যুতের ট্যারিফ বাড়ানো না হয় তাহলে সরকারের ভর্তুকি বাড়বে। বর্তমানে দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ২৩,০০০ মেগাওয়াটের মতো। এর থেকে এখন ১০,০০০ মেগাওয়াটের মতো উৎপাদন হচ্ছে, যার ৫২ ভাগই আসে গ্যাস থেকে। কয়লা, সৌর, পানি ও আমদানি থেকে আসে ১৫ ভাগ। বাকি ৩৩ ভাগ আসে তেল অর্থাৎ ডিজেল আর ফার্নেস তেল চালিত কেন্দ্র থেকে। হিসেব বলছে, ডিজেল চালিত কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করতে প্রতি ইউনিটে খরচ হয় ২৪ টাকার বেশি, আর ফার্নেসে ১৪ টাকার মতো। তাই বাস্তবতা বিবেচনায় তেলভিত্তিক কেন্দ্র বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যেসব সরকারি খাতে পাওয়ার প্ল্যান্টে গ্যাস দিলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কম হবে, সেই সব পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস দেওয়া প্রায়োরিটি দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে বিদ্যুৎ আমদানি ব্যয় অনেক কম, সেটা ৬ টাকারও কম পড়ে। তো সুতরাং ওই বিদ্যুৎ আমদানি যত বাড়ানো যাবে তাতে করে বিদ্যুতের সরবরাহ ব্যয় তত কমবে। তৃতীয়ত হচ্ছে যে বড়পুকুরিয়া এবং পায়রা, এই দুটো কোল পাওয়ার প্ল্যান্ট, এদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 50%-এর কাছাকাছি কম বেশি ব্যবহৃত হয়। এটা যদি আমরা 80%-এর উপরে ব্যবহার করতে পারি তাহলেও বিদ্যুৎ উৎপাদন ব্যয় অনেক কমে আসে। হিসেব বলছে, গেল ১১ বছরে সরকার দেশে বিদ্যুতের দাম বাড়িয়েছে ১০ বার। সবশেষ গেল বছর ফেব্রুয়ারিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দর বাড়ানো হয়েছিল। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। জ্বালানি তেলের দাম বাড়ায় সবজি পরিবহনে গাড়ি প্রতি ভাড়া বেড়েছে ৩ থেকে ৫,০০০ টাকা। পাইকারি ব্যবসায়ীদের হিসেবে প্রতি কেজি সবজি পরিবহনে ভাড়া বাবদ ব্যয় বেড়েছে ১ থেকে ২ টাকা। এদিকে পর্যাপ্ত সরবরাহের কারণে আড়তগুলোতে সবজির দাম কমতে শুরু করেছে। বগুড়া, ঝিনাইদহ এবং ঠাকুরগাঁও প্রতিনিধিদের সহযোগিতায় ইমতিয়াজ হাসানের রিপোর্ট। দেশের অন্যতম পাইকারি সবজির বাজার বগুড়ার মহাস্থান হাট, যেখান থেকে সবজি যায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। এই আড়ত থেকে চট্টগ্রামে সবজি পাঠাতে আগে ১৮ থেকে ১৯,০০০ টাকা গাড়ি ভাড়া দিতে হতো পাইকারি ব্যবসায়ীদের। ডিজেলের দাম বৃদ্ধির পর এখন তাদের ভাড়া গুনতে হচ্ছে ২২ থেকে ২৫,০০০ টাকা। এখন মনে করেন মার্কেটে আগে ভাড়া কম ছিল, এখন তো ৩-৪ টাকা ভাড়া বেশি। আগে ১৯,০০০ ছিল, এখন ২৩-২৪ টাকা ভাড়া হয়েছে। তেলের দাম বাড়ছে, গাড়ি ভাড়া বেশি, অনেক গাড়ি ভাড়া বেশি করে। আগে পর্যন্ত মনে করেন ১৮,০০০ টাকা ভাড়া, এখন হলো ২২,০০০, ২৫,০০০ টাকা ভাড়া। সবজি পরিবহনে বাড়তি গাড়ি ভাড়া গুনতে হচ্ছে ঝিনাইদহ, ঠাকুরগাঁও সহ অন্যান্য জেলার পাইকারি ব্যবসায়ীদেরও। তেলের দাম বাড়ে যাওয়ার কারণে গাড়ি ভাড়া বাড়ে গেছে, এতে আমাদের লোকসান হয়। আগে গাড়ি ভাড়া ছিল আপনার ১৭, এখন দিতে হয় ২০, ৩,০০০ টাকা গাড়ি ভাড়া বাড়ে গেছে, এই জন্য লোকসান হয় এখন আর কি। আগে সবজি পাঠাতাম ঢাকা ১৪,০০০ টাকা ছোট গাড়ি, ঠিক আছে, এখন লাগে ১৯,০০০ টাকা। বড় গাড়ি ব্রাহ্মণবাড়ি পাঠাতাম ২২,০০০ টাকা, এখন লাগে ২৯,০০০ টাকা। তেলের দাম বাড়তি মনে ৫০ থেকে ৬০ টাকা বাড়তি হয়েছে মালের দাম। ব্যবসায়ীরা জানান, বগুড়া থেকে ঢাকায় সবজি আনতে প্রতি কেজিতে গাড়ি ভাড়া পড়তো ১.৫ টাকা। জ্বালানি তেলের দাম বাড়ার পর এখন যা পড়ছে ২.৫ টাকার মতো, অর্থাৎ কেজিতে গাড়ি ভাড়া বেড়েছে ১ টাকা।
জেলাভেদে যা 2 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে ভাড়া বাড়লেও সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় রাজধানীসহ বিভিন্ন পাইকারি আড়তে সবজির দাম পড়ে গেছে। আগেকার প্রতি কেজি প্রতি 1.5 টাকা করে ভাড়া পড়তেছিল গাড়ি, তেলের দাম বাড়ার কারণে এখন 2.5 টাকা পড়ে। সময় মতো গাড়িও পাওয়া যায় না, অনেক দেখা যাচ্ছে তারা গাড়ি নিয়ে যাও, তারা মানে আমরা একটু ভোগান্তির মধ্যে পড়ছি। তেলের দাম বাড়াতে আমাদের খুব ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা কাঁচামালের ব্যবসা করি, যার জন্য ট্রাকে ভাড়া বেড়ে গেছে, মালের দাম বৃদ্ধি, খরচ বেড়ে যাচ্ছে, প্রতি মালে 2 টাকা বৃদ্ধি হয়ে গেছে। গাড়ি ভাড়ার দাম বেড়ে গেছে, 5,000-6,000 টাকা গাড়ি বেড়ে গেছে। এখন মাল এখানে দাম কমে গেছে, বাড়িছে, ওই জায়গায় কম পাই বেশি পাই, আমাদের হইতেছে লস গাড়ি ভাড়া বাড়াতে। এখান থেকে মাল নিয়ে এখন আমাদের আসল করতে হচ্ছে না, ওদের সমস্যা এখন করে গেছে। তারপরও খুচরা বাজারে সবজির কেজি এখনও 40 টাকার ওপরে। সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গাজর, টমেটো। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। মধ্যম আয়ের দেশের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের ব্যাপক নীতি সংস্কার প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। এর জন্য এখন থেকে কাজ শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে বিদেশি ব্যবসায়ীদের সংগঠন FICCI আয়োজিত অনুষ্ঠানে এসব কথা উঠে আসে, যেখানে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসার পরিবেশ আরও সহজ করার তাগিদ দিয়েছেন উন্নয়ন সহযোগী দেশগুলো। স্বল্পোন্নত দেশ হিসেবে অনেক দেশেই শূন্য শুল্কে পণ্য রপ্তানি করতে পারে বাংলাদেশ। 2026 সালে মধ্যম আয়ের দেশ হওয়ার পরও হয়তো আরও কয়েক বছর নেওয়া যাবে সেই সুবিধা, কিন্তু এরপর থেকে গন্তব্য ভেদে 8.5 থেকে 17 ভাগ পর্যন্ত শুল্ক দিয়ে পণ্য রপ্তানি করতে হবে বাংলাদেশকে। এতে রপ্তানি খাতকে পড়তে হবে বড় চ্যালেঞ্জের মুখে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার। Not only is the immediate challenge, but there is a much larger challenge. There is a very big danger that after we face the challenge of becoming a developing country, we can get trapped what is called the middle income trap. And if we fall into the middle income trap, then to get out of that trap and become a developed country will be a much greater challenge. So we need to address that even from now. সেই প্রস্তুতির অংশ হিসেবে পণ্যের উৎপাদন খরচ কমিয়ে আনতে ব্যবসার পরিবেশ সহজ করার তাগিদ দিয়েছেন বিনিয়োগকারীরা। সেই সাথে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিদ্যমান বাধা দূর করতে ব্যাপক নীতি সংস্কার প্রয়োজন, যা এখনই শুরু করার পরামর্শ ব্যবসায়ীদের। We need to firmly decide on our policy, on where we want our industry, our economy to be in the next 3 years, 5 years, 10 years, as to whether we want more FDI or whether we don't want more FDI, whether we want more protection or whether we want less protection. Do we want to open up our economy even more? Do we want to change the tariffs, enter into FTAs? All these questions. So the policy needs to be fixed. I think it's really important to see this stability, predictability, and continuously favorable investment climate for those existing investors. I think then you are going to present better perception among those prospective investors. You are going to present better image of the country. যা করা গেলে 2025 সালের মধ্যে বিদেশি সরাসরি বিনিয়োগ 6 গুণ বাড়বে আর রপ্তানি বাড়বে 60 ভাগের বেশি, এমন পূর্বাভাস উঠে এসেছে FICCI এর প্রতিবেদনে। তবে এর জন্য জরুরি বিশ্ববাজারে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিং। I know the infant mortality and the GDP, we've done that to death. Can we stop with that and start talking about how amazing this is as an economy, people to people market, and the amazing thing that people are doing? There was a Gallup poll of charities of UK 2020, and they said out of 114 countries surveyed, the 69th most generous country in the world is us, is Bangladesh. These are the kind of things that I think we need to be telling. ব্যবসায়ীদের এসব পরামর্শ আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে অনুষ্ঠানে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ক্রেতা দর্শনার্থীদের সাড়া ও আগ্রহের মধ্যে দিয়ে চট্টগ্রামে শেষ হলো রিহ্যাব আয়োজিত 4 দিনব্যাপী আবাসন মেলা রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার 2021। মেলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদেকি রিপোর্ট। আপনজনদের নিয়ে আনন্দে বসবাসে একান্ত নিজের একটি বাড়ি বা ফ্ল্যাট, ক্রেতাদের এমন স্বপ্নের বাস্তব রূপ দিতে চট্টগ্রামে আয়োজন আবাসন মেলার।
যাতে অংশ নিয়েছে ৭১টি প্রতিষ্ঠান। মেলায় ফ্ল্যাট বুকিং দিলে কেউ দিচ্ছেন পরিবারসহ থাইল্যান্ড ভ্রমণের প্যাকেজ, আবার কেউ বা দিচ্ছেন মূল্য ছাড় বা নানা অফার। বেশ ভালো সাড়াও মিলছে জানান বিক্রেতারা। ব্যাপক সাড়া পাচ্ছি, প্রতিদিনই অনেকেই আসতেছে আমাদের কাছে যে আমাদের প্রজেক্ট কোন জায়গায় অবস্থিত বা কি ধরনের প্রজেক্ট আমরা নিয়ে আসছি এখানে। এই মেলাতে যদি কেউ বুকিং দেয় তাহলে থাইল্যান্ডে আমরা একটা হাজব্যান্ড ওয়াইফ 2 রাত 3 দিনের একটা ট্যুর ফ্রি দিচ্ছে। ফ্রিজ, টিভি, ওভেন, এয়ার কন্ডিশন, গিফট হ্যাম্পার রাখতেছি যারা মেলাতে ফ্ল্যাট বুকিং দিবে। পছন্দের সাথে মিলে যাওয়ায় ক্রেতারা যেমন বুকিং দিচ্ছেন, তেমনি অনেকেই বুঝে নিতে চাইছেন ভালো করে, পরে নেবেন কেনার সিদ্ধান্ত। ক্রেতারা বলছেন ফ্ল্যাটের মূল্য কিছুটা কম হলে এবং মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকলে ভালো হতো। মধ্যবিত্তদের জন্য মনে হলো বেশি, কারণ ধরেন একটু লাক্সারিয়াস হলেই অনেক দাম হয়ে যাচ্ছে, 2 এর উপরে চলে যাচ্ছে। সবার ক্ষেত্রে তো এত সামর্থ্য নাই। সিলেক্ট সাম ফ্ল্যাট অ্যান্ড ফ্ল্যাট, নেক্সট আই কনসাল্ট উইথ দেম how to buy this flat or plot. এবারের মেলায় প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়ার কথা জানায় রিহ্যাব। তবে মধ্যবিত্তের চাহিদা পূরণ করতে না পারার বিষয়টিও স্বীকার করেন তারা। সবার জন্য আবাসন নিশ্চিতে সরকারি বেসরকারি অংশীদারিত্বের কথা বলছেন তারা। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্ল্যাটের মানুষের যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটা আমরা হয়তো খুব বেশি ফিল আপ করতে পারছি না, কারণ যেটা আমরা বারবার আপনাদেরকে বলেছি যে সেটা হচ্ছে আমাদের ল্যান্ডের যে প্রবলেমটা, সেই ল্যান্ডের প্রবলেমটা যদি সরকার এগিয়ে থাকে, সরকার এগিয়ে আসে, আপনার স্যাটেলাইট সিটি করার সুযোগ করে দেয় এবং জায়গাগুলো প্লট বরাদ্দ না দিয়ে যদি আমাদেরকে পিপিপির মাধ্যমে যদি বরাদ্দ দেয়, তাহলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের দীর্ঘমেয়াদী কিস্তিতে এই ফ্ল্যাটের বরাদ্দ দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব হবে। আর্থিক সহ অনেকগুলো খাতের সম্পর্ক রয়েছে আবাসন সেক্টরে। ক্রেতাদের এসব সেবা এক ছাদের নিচে দিতে মেলায় স্থান পেয়েছে 8টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও 6টি আর্থিক প্রতিষ্ঠান। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নেতিবাচক ধারায় সপ্তাহ শুরু করলো ঢাকার পুঁজিবাজার। সার্বিক সূচক ডিএসসি এক্স 6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 7085-তে। বেচা কেনা হয়েছে 1786 কোটি টাকার। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে 114টির, কমেছে 230টির, আর অপরিবর্তিত রয়েছে 15টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের। আজকে মার্কেট 6 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে উইথ অ্যান 22% ইনক্রিজ ইন টার্নওভার। আজকে যদি আমরা সেক্টরাল মুভমেন্টের দিকে তাকাই, আমরা দেখব যে ব্যাংকিং সেক্টর সবচেয়ে বেশি গেইন করেছে, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর অ্যান্ড এনবিএফআই সেক্টর। আমরা যদি টার্নওভার বেসিসে স্টকগুলোর দিকে সেক্টর বেসিসে তাকাই, তাহলে আমরা দেখব যে ব্যাংকিং সেক্টর সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে। ইনফ্যাক্ট আজকে টোটাল টার্নওভারের প্রায় 44% ব্যাংক সেক্টরই জেনারেট করেছে। এখন যদি আমরা টার্নওভার বেসিসে শেয়ার ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্টসের দিকে তাকাই, আমরা দেখব যে বেক্সিমকো সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে, ফলোড বাই আইএফআইসি অ্যান্ড ওয়ান ব্যাংক। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বৈদ্যুতিক উড়োজাহাজ তৈরি করেছে রোলস রয়েস। সংস্থার এক বিবৃতিতে জানানো হয়, স্পিরিট অফ ইনোভেশন নামের উড়োযানটি ঘন্টায় 387.4 মাইল বা 623 কিলোমিটার গতি তুলতে সক্ষম হয়েছে পরীক্ষামূলক উড্ডয়নে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রোলস রয়েস যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠানটি পরিচিত তাদের বিলাসবহুল গাড়ির জন্য। এবার তারা নাম লেখালো এভিয়েশন খাতে, তাও আবার বিশ্বের সবচেয়ে দ্রুতগতির উড়োজাহাজ তৈরির মাধ্যমে, যার নাম দেওয়া হয়েছে স্পিরিট অফ ইনোভেশন। পরীক্ষামূলক উড্ডয়নে ঘন্টায় 387.4 মাইল বা 623 কিলোমিটার গতি তুলতে সক্ষম হয়েছে এই উড়োজাহাজ। ধারণা করা হচ্ছে এটি গতির ক্ষেত্রে 3টি নতুন রেকর্ড তৈরি করেছে। সর্বোচ্চ গতির পাশাপাশি মাত্র 1 মিনিটের মধ্যে বিমানটি 3000 মিটার উপরে উঠতে সক্ষম হয়েছে, যা সবচেয়ে কম সময়ে সর্বোচ্চ উপরে ওড়ার রেকর্ড। এছাড়া যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক বিমান পরীক্ষার সাইট উইলশায়ারে প্রতি ঘন্টায় 300 মাইল গতিতে উড়েছে স্পিরিট অফ ইনোভেশন, যা আগের রেকর্ডের চেয়ে 182 মাইল বেশি। এসব তথ্য যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে বিশ্ব এয়ার স্পোর্টস ফেডারেশনে। এক্সিলারেটিং দ্য ইলেকট্রিফিকেশন অফ ফ্লাইট এসিসিইএল প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা হয়েছে এই বিমান। এতে ব্যবহার করা হয়েছে 400 কিলোওয়াট বৈদ্যুতিক পাওয়ার ট্রেন, যা 535 বিএইচপি সুপারকারের সমপরিমাণ। রোলস রয়েস বলছে, মহাকাশে চালিত বিমানগুলোর মধ্যে স্পিরিট অফ ইনোভেশনের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, যাতে 7500 ফোন চার্জ করার সক্ষমতা রয়েছে। গতির পাশাপাশি উড়োজাহাজটির বিশেষত্ব হলো এটি শূন্য কার্বন নিঃসরণ করে। এতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেন কার্বন ডাই অক্সাইড বাতাসে মিশে যেতে না পারে। এমনকি এই বিমান থেকে ভূপৃষ্ঠ কিংবা পানিতেও মিশবে না কোনো কার্বন ডাই অক্সাইড।
রোলস রয়েস বলছে এই প্রযুক্তি COP26-এর জেট জিরো অর্থাৎ উড়োজাহাজ থেকে শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2026 সাল নাগাদ প্রথম যাত্রীবাহী বৈদ্যুতিক বিমান পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।